ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকেই অনেক অনেক স্বাগত আজকে আমাদের নতুন প্রেজেন্টেশনে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ও হেনরির লেখা একটি ছোট গল্প দ্য লাস্ট লিপ। তো ফার্স্ট অফ অল আমরা এই গল্পের নামকরণ নিয়ে একটু আলোচনা করব। দ্য লাস্ট লিপ অর্থাৎ শেষ পাতাটি। সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ ইন লিটারেচার টাইটেল বিয়ার্স এ সিগনিফিক্যান্ট রোল। সাহিত্যক্ষেত্রে কিন্তু নামকরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দ্য লাস্ট নেম এই নামকরণটিও যথেষ্ট অর্থবহ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে দ্য লাস্ট লিপ ইজ সিম্বলিক ওয়ান, এখানে এটাকে সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে। যদিও নামকরণ বা টাইটেল কখনো চরিত্রধর্মী, কখনো বিষয়ধর্মী, কখনো সাংকেতিক বা রূপক। তো এখানে আমাদের লাস্ট লিপ কিন্তু একটা সিম্বলিক ওয়ান। এবার আসি এই গল্পের গল্পাকার ও হেনরি সম্বন্ধে বা সেই আলোচনায়। ও হেনরি একজন আমেরিকান লেখক যার প্রকৃত নাম উইলিয়াম সিডনি পটার, যিনি ও হেনরি নামেই বেশি জনপ্রিয়। তিনি ইংরেজি সাহিত্যে অন্যতম ছোট গল্পকারদের মধ্যে অন্যতম একজন। তার গল্পগুলিতে সাধারণত অবাক করা সমাপ্তি দেখা যায়। তো এক প্রসঙ্গে আমরা একটা বলে রাখি যে ছোট গল্প বা শর্ট স্টোরির একটা ডেফিনেশন তো আছেই, সাডেন বিগিনিং, অ্যাবসার্ভড এন্ডিং। হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হয়ে যাবে এরকম গল্প, যেখানে অল্প সংখ্যক চরিত্র থাকবে এবং ক্ষুদ্র পরিসরে সেই গল্পটি এগিয়ে চলবে এবং গল্পটা এমনভাবে শেষ হয়ে যাবে পাঠকের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলবে, যেন মনে হলো গল্পটা কোথাও অপূর্ণ রেখে গেল। আমাদের কবিগুরুর ভাষায় বলা যেতে পারে শেষ হয়েও হইল না শেষ। তো ও হেনরির গল্পে কিন্তু অবাক করা পরিসমাপ্তি দেখা যায়, অর্থাৎ শর্ট স্টোরির যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স সেগুলো কিন্তু তার গল্পে দেখা যায়। তার গল্পগুলি প্রায়শই বৃদ্ধবাত্মক, অর্থাৎ সেখানে ব্যঙ্গও আছে এবং তার গল্পের যে চরিত্রগুলি সাধারণ মানুষের সমস্যা এবং যন্ত্রণার কথা সেখানে তুলে ধরা হয়। তো একটা বিষয়, যখনই সাধারণ মানুষের কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেটাতে কিন্তু একটা ইউনিভার্সাল টাচ লাগে, যেটা সর্বজন গৃহীত হয় এবং যার জনপ্রিয়তা শিখরে পৌঁছায়। এবার আসি আমরা গল্পের সম্বন্ধে দু চার কথা আর নিয়ে আর কি। ও হেনরির লাস্ট লিপ ছোট গল্পটি আশা, ত্যাগ এবং শিল্পের শক্তিসম্পন্ন একটি মর্মস্পর্শী গল্প, যার প্রেক্ষাপট গ্রিনউইচ ভিলেজ, যেখানে গল্পের যে মূল চরিত্র তরুণ শিল্পী জোনসি, যিনি নিউমোনিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তার বিশ্বাস যে শেষ আইভি পাতাটি ঝরে পড়লে তিনি মারা যাবেন। তার বন্ধু সিউ এবং তাদের প্রতিবেশী বেহেরম্যান, একজন ব্যর্থ শিল্পী আর কি, চিত্রশিল্পী, তাকে ঘিরে জড়ো হয়। বেহেরম্যান ঝড়ের মধ্যে দেয়ালে একটি রিয়েলিস্টিক পাতা কিন্তু ছবি আঁকেন, যা জীবনের প্রতীক হয়ে ওঠে। অর্থাৎ অবশেষে জনসিকে বাঁচাতে তিনি সেই পাতার ছবি আঁকেন, প্রাণবন্ত একটি পাতার, এবং তিনি তার নিজের জীবন উৎসর্গ করেন। অবশেষে তার শ্রেষ্ঠ শিল্পকর্মটাও তিনি অর্জন করেছিলেন সেই লাস্ট লিপ ছবিটি আঁকার মধ্য দিয়ে। গল্পটি হতাশা বনাম আশাবাদীর একটা ব্যাপার, নিঃস্বার্থ প্রেমের নিরাময় শক্তি এবং শিল্প জীবনের একটা সংযোগকে অনুপ্রাণিত করে। এই ধারণার উপর আলোকপাত করে যে এটা এই সিদ্ধান্তে আসা যায় কি, যেটা প্রমাণ করে যে একটি ছোট ভালো কাজ ভাগ্য পরিবর্তন করতে পারে। এবার আমরা চলে আসব একেবারে আমাদের টেক্সটে। ইন এ লিটল ডিস্ট্রিক্ট অফ In a little district west of Washington Square, the streets have run crazy and broken themselves into small stripes called places. ওয়াশিংটন স্কোয়ারে পশ্চিমে ছোট একটি জেলা, যেখানে রাস্তাগুলি পাগলের মতো এঁকে বেঁকে চলেছে এবং ভেঙে ভেঙে নিজেদের ভিতরে ছোট ছোট গলি তৈরি করেছে। দিস প্লেসেস মেক স্ট্রেঞ্জ অ্যাঙ্গেলস অ্যান্ড কার্ভস। এই গলিগুলির ওপর
অদ্ভুত রকমের কোণ এবং বাঁক সৃষ্টি হয়েছে। ওয়ান স্ট্রিট ক্রস ইটসেলফ এ টাইম অর টু, একটি রাস্তা নিজেকে দু একবার স্পর্শ করে গেছে। অ্যান আর্টিস্ট ওয়ান্স ডিসকভার্ড এ ভ্যালুয়েবল পসিবিলিটি ইন দিস স্ট্রিট, একজন শিল্পী এই রাস্তায় এক উজ্জ্বল সম্ভাবনা খুঁজে বের করলেন। সাপোজ এ কালেক্টর উইথ এ বিল অফ পেন্টস, পেপার অ্যান্ড ক্যানভাস শুড ইন traversing this route suddenly made himself coming back without a cent having been paid on account. তো একবার কী হলো, চিত্রশিল্পী এই ধরনের রাস্তার মাঝে মূল্যবান সম্ভাবনা আবিষ্কার করে বসলেন। তো ধরে নেওয়া যাক, সাপোজ একজন সংগ্রাহক যিনি রং, কাগজ এবং ক্যানভাসের জন্য বিল সঙ্গে নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে তিনি আগের জায়গায় ফিরে এসেছেন। এর জন্য তাকে এক পয়সাও খরচ করতে হয়নি। তো এই ছিল গল্পের সেটিং। ফার্স্ট স্ট্যান্জায় কিন্তু গল্পের সেটিং বা সেনিক বিউটি যে গ্রিনউইচ ভিলেজের, সেখানে গল্পকার তুলে ধরেছেন। চলে যাব পরবর্তী স্ট্যান্জাতে। So, to quaint old Greenwich village, the art people soon came prowling, hunting for north windows and 18th century gables. তাই চিত্রশিল্পীরা খুব তাড়াতাড়ি ঘুরতে ঘুরতে এই অদ্ভুত প্রাচীন গ্রিনেজ গ্রামে চলে এলো এবং খুঁজে বের করলো উত্তর দিকের জানালা বিশিষ্ট 18 শতকের পুরনো গ্যাবলস কি ডাচ গ্যাবলস জ্যাকোবিয়ানের সময় ইংল্যান্ডের বিশেষ স্থাপত্যের এক ধরনের বাড়ি, অ্যান্ড ডাচ অ্যাটিক্স অ্যাট লোরেন্স, এবং তারা কম ভাড়ায় ডাচ চিলেকোঠাগুলো নিল। দেন দে ইম্পোর্টেড সাম pewter mugs and a chafing dish or two from 6th Avenue and became a colony. তারপর তারা 6 নম্বর অ্যাভিনিউ থেকে রান্না করা খাবার গরম রাখার জন্য চুল্লিযুক্ত একটি পাত্র এবং পিউটার মগ নিয়ে এসে এখানে কলোনি গড়ে তুলেছিল। তো এই যে ডাচ গ্যাবলসে চিত্রশিল্পীরা তাদের একটা আস্তানা খুঁজে পেয়েছিল এবং তারা সেখানে একটা কলোনি গড়ে তুলেছিল। চলে যাব আমরা পরবর্তী প্যারায়। At the top of a squatty three-story brick house, Sue and Johnsy had their studio. একেবারে তিনতলা পাকা বাড়ির নিচের তলায় সিউ এবং জনসি স্টুডিও। জনসি ওয়াজ ফ্যামিলিয়ার ফর জোয়ানা, জনসি পরিচিত ছিল জোয়ানা নামে। ওয়ান ওয়াজ ফ্রম মেইনি, একজন এসেছিলেন মেইনি থেকে। দ্য আদার ফ্রম ক্যালিফোর্নিয়া, অন্যজন এসেছিলেন ক্যালিফোর্নিয়া থেকে। দে হ্যাড মেড অ্যাট দ্য টেবল ডিহোট অফ অ্যান ইংলিশ স্ট্রিট ডেলমোনিকস অ্যান্ড ফাউন্ড দেয়ার taste in art, chicory salad and bishop's leaves so congenial that the joint studio resulted. তো দুজনের আসার জায়গাটা আমরা বললাম। 8 নম্বর স্ট্রিটের ডেলমোনিকোস হোটেলে খাবার টেবিলে তাদের পরিচয় হয়, অর্থাৎ জনসি এবং সুয়ের পরিচয় হয় একটা খাবার টেবিলের হোটেলের খাবার টেবিলে, এবং তারা দেখলো শিল্পক্ষেত্রে চিকোরি সালাদ ও বিশপ স্লিপ অর্থাৎ ফুল হাতা বিশিষ্ট একটি জামা, তাদের রুচির অনেক মিল আছে, যার ফলস্বরূপ তাদের এই যৌথ স্টুডিওটা দাঁড়িয়ে যায়, অর্থাৎ তাদের সম্মিলিতভাবে তার একটা স্টুডিও গড়ে। চলে যাব নেক্সট প্যারায়। দ্যাট ওয়াজ ইন মে, তাদের দেখা হয়েছিল মে মাসে, সময়টা ছিল মে মাস। ইন নভেম্বর এ কোল্ড আনসিন স্ট্রেঞ্জার হোম দ্য ডক্টরস কল নিউমোনিয়া স্টকড অ্যাবাউট দ্য কলোনি। নভেম্বর মাসে এক শীতল অদেখা আগন্তুক, যাকে ডাক্তারবাবুরা কি বললেন, নিউমোনিয়া বললেন, তার আবির্ভাব ঘটল কলোনিতে। টাচিং ওয়ান হেয়ার অ্যান্ড দেয়ার উইথ হিজ আইসি ফিঙ্গার্স, তার হিমশীতল আঙুলগুলো এখানে ওখানে স্পর্শ করতে লাগলো। ওভার অন দ্য ইস্ট সাইড অফ দিস র্যাভেজ শুড বোল্ডলি স্মাইটিং হিজ ভিকটিমস বাই স্কোর, বাট হিজ ফিট ট্রড স্লোলি through the maze of narrow and moss-grown places.
এই ধ্বংসকারী দুঃসাহসিকভাবে লম্বা লম্বা পা ফেলে পূর্ব দিকে এগোতে লাগলো। তার শিকারকে আঁচড় বসিয়ে সজোরে আঘাত করলো, কিন্তু এই সরু আর শ্যাওলা গলিতে, বাট দিস ফিট ট্রড স্লোলি থ্রু দ্য মেজ অ্যান্ড ন্যারো অ্যান্ড মস গ্লোন প্লেসেস। তো এই সরু এবং শ্যাওলা পড়া গোলক ধাঁধার গলি দিয়ে তার পা কিন্তু আস্তে আস্তেই মারলো, অর্থাৎ নিউমোনিয়ার প্রাদুর্ভাবটা এখানে ধীর গতিতেই দেখা গেল বা পরে দেখা গেল। মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট হোয়াট you would call a chivalric old gentleman. Mr. Pneumonia was not what you would call a chivalric old gentleman. একজন আদর্শ নাইট, বয়স্ক সজ্জন ব্যক্তিকে আপনি যা ডাকতে পারেন, নিউমোনিয়া সাহেব তেমনটা নয়, নিউমোনিয়াটা ঠিক তেমন নয়। আ মাইট অফ এ লিটল ওমেন উইথ ব্লাড thinned by California zephyrs was hardly fair game for the red-fisted, short-breathed old duffer. ক্যালিফোর্নিয়ার যে মৃদুমন্দ বাতাস, অর্থাৎ ক্যালিফোর্নিয়া জাইফার্স, মৃদুমন্দ পশ্চিমা বায়ুর যে সহানুভূতির পাত্র, রক্তশূন্য ছোট মেয়েটি ছিল লাল মুঠো। জনসি হি smote and she lay scarcely moving on her painted iron bedstead, looking through the small Dutch window panes at the blank side of the next brick house. তো ব্যাপারটা কি, প্রথম লাইনটা, ক্যালিফোর্নিয়ার মৃদুমন্দ পশ্চিমা বায়ুর সহানুভূতির পাত্র, রক্তশূন্য ছোট মেয়েটি ছিল লাল মুঠো, স্বল্পস্থায়ী শ্বাস প্রশ্বাসের নির্বোধ বুড়োটার জন্য নামে মাত্র একটা অবৈধ বা বৈধ আক্রমণস্থল। সো বাট জনসি হি স্মোট, কিন্তু জনসিকে সে সজোরে আঘাত করেছিল। স্কার্টসলি মুভিং অ্যান্ড সি লে স্কার্টসলি মুভিং, সজোরে আঘাত করে বসলো, জনসি বিছানায় পড়ে গেল। হি অন হার পেন্টেড আয়রন বেডশিট, লুকিং থ্রু দ্য স্মল ডাচ উইন্ডোজ পেন অ্যাট দ্য ব্ল্যাঙ্ক সাইড অফ দ্য নেক্সট ব্রিক হাউস। তো বিছানায় পড়ে যাওয়ার পর হাঁটাচলা তো করতে পারতো না বললেই চলে। তো নিজের আলপনা আঁকা খাটটায়, ওনার পেন্টেড আয়রন বেডস্টেড, নিজের আলপনা আঁকা খাটে শুয়ে শুয়ে সে ছোট ডাচ জানালার সাঁড়শির কাঁচের ভিতর দিয়ে সামনের পাকা বাড়ির শূন্যতার দিকে তাকিয়ে থাকতো জনসি। চলে যাব নেক্সট প্যারা। ওয়ান মর্নিং দ্য বিজি ডক্টর ইনভাইটেড সিউ ইন্টু দ্য হলওয়ে উইথ এ স্যাকি গ্রে আইব্রাও। একদিন সকালবেলায় সিউ ধূসর ভ্রুসম্পন্ন হলওয়ে উইথ এ স্যাগি পোশাক পরে আর কি একজন ডাক্তারবাবুকে আমন্ত্রণ জানালেন। সি হ্যাজ ওয়ান চান্স ইন লেট আস সে 10, হি সেড। ডাক্তার বললেন 10-এর মধ্যে তার বাঁচার চান্স 1%। অ্যাজ সি সুক ডাউন দ্য মার্কারি ইন হিজ ক্লিনিক্যাল থার্মোমিটার, যখন তিনি তার ডাক্তারি থার্মোমিটারটা ঝাঁকাতে লাগলেন। অ্যান্ড দ্যাট চান্স ইজ ফর হার টু ওয়ান্ট টু লিভ, এবং এই সুযোগটাই তার জন্য তার একটা বাঁচার ইচ্ছা। দিস ওয়ে পিপল হ্যাভ অফ লাইনিং আপ ওয়ান দ্য সাইড অফ দ্য আন্ডারটেকার মেক্স দ্য এন্টায়ার ফার্মাকোপিয়া লুক সিলি। এইভাবে মানুষের আর কি মনে বাঁচার ইচ্ছাটা কম থাকার কারণে যে সমস্ত ওষুধের ব্যাপারগুলো আছে সেগুলোকে বোকা বা নির্বোধ বলে মনে হয়। ইউর লিটিল লেডি হ্যাজ মেড আপ হার মাইন্ড, তোমার ওই ছোট্ট মেয়েটি তার মন স্থির করে নিয়েছে যে সি নট গোয়িং টু গেট ওয়েল, সে আর সুস্থ হবে না। হ্যাজ সি এনিথিং অন হার মাইন্ড, তার মনে কি অন্য কিছু আছে এটা ছাড়া, সে যে বাঁচবেন এটা ছাড়া কি তার মনে অন্য কিছু আছে? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন। সি ওয়ান্টেড টু পেন্ট দ্য বে অফ নেপলস সামডে সেড সিউ। সি বলল সে চেয়েছিল যে একদিন সে বে অফ নেপলসের ছবি আঁকবে, অর্থাৎ উপসাগরের ছবি আঁকবে। পেন্ট বোস। সি হ্যাজ সি এনিথিং অন হার মাইন্ড ওর্থ থিঙ্কিং অ্যাবাউট টুয়াইস এ ম্যান ফর ইনস্ট্যান্স। আঁকা এটা ছাড়া কি তার মনে অন্য কোনো মানুষের চিন্তা দুবার আসে? এ ম্যান, মানুষ। এ ম্যান সেড সি উইথ এ জুইস হার্প টং ইন হার ভয়েস। সে জুইস, সে অর্থাৎ ইটস এ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট। একজন মানুষ, তার কণ্ঠস্বরে একটি হার্পের মতো মনে হলো। ইন হার ভয়েস ইজ এ ম্যান ওর্থ বাট নো ডক্টর দেয়ার ইজ নাথিং অফ দ্য কাইন্ড। একজন মানুষ মূল্যবান না ডাক্তার, কিন্তু তার মনে ওরকম কোনো চিন্তাভাবনা নেই।
নেই। চলে যাব পরবর্তী স্ট্যান্ডার দিকে। ওয়েল ইট ইজ দ্য উইকনেস দেন সেড দ্য ডাক্তার। ডাক্তারবাবু বললেন এটাই তার দুর্বলতা। আই উইল ডু অল দ্যাট সায়েন্স, আমি যা বিজ্ঞানের ব্যাপার আছে সমস্ত কিছুই করব, সো ফার অ্যাজ ইট মে ফিল্টার থ্রু মাই এফার্টস, যতটা আমার প্রচেষ্টার মধ্যে হয়, ক্যান অ্যাকমপ্লিশ, সম্পাদন করা যায় আমার প্রচেষ্টার মধ্য দিয়ে, অর্থাৎ জনসিকে সুস্থ করার জন্য। বাট হোয়েন এভার মাই পেশেন্ট বিগিনস টু কাউন্ট দ্য ক্যারেজ ইন আর ফিউনারাল প্রসেশন, যখন আমার রোগী দেখব তার শেষকৃত্যের চিত্রটা সে দেখতে পাচ্ছে, আই সাবস্ট্রাক্ট 50% ফ্রম দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য মেডিসিন, আমি রোগের 50% যে নিরাময় শক্তিটা সেটা আমি কমিয়ে দেব। ইফ ইউ উইল গেট হার টু আস্ক ওয়ান কোয়েশ্চেন অ্যাবাউট দ্য নিউ উইন্টার স্টাইল ইন ক্লক স্লিভস, আই উইল প্রমিস ইউ আ 1 in 5 চান্সেস ফর হার ইনস্টিড অফ 1 in 10। ইফ ইউ গেট হার টু আস্ক ওয়ান কোয়েশ্চেন, যদি তুমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো অ্যাবাউট দ্য নিউ উইন্টার স্টাইল ইন ক্লক, অর্থাৎ আলখেল্লা যে পোশাকগুলোর শীতের যে স্টাইলের ক্ষেত্রে হাতা সম্পন্ন ক্লক সেল, আই উইল প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, ইউ আ 1 in 5 চান্সেস ফর হার, মানে তার জন্য 5 মানে সুযোগের ব্যাপারটা, বেঁচে থাকার ব্যাপারটা 5% বেড়ে যাবে, ইনস্টিড অফ 1 in 10, 10-এ 1-এর মধ্যে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।